কি ব্যাপার রত্না, সেই তখন থেকে তো উঠোন ঝাড়ি দিয়ে যাচ্ছ, বলি বাকি কাজগুলো করবে কখন? এতদিন আমি সংসারের সব ভার নিয়েছিলাম, এখন তুমি নতুন বউ, এখন তোমার দায়িত্ব এ সংসারকে সামলানো। না না মা, আমি আস্তে ধীরে সব কাজ করে দেব। উঠোন ঝাড় দিয়ে পুকুর পাড় থেকে জল নিয়ে এসে রান্নাবান্না সব চাপিয়ে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, তোমাকেই তো সব দায়িত্ব নিতে হবে। আমি কষ্ট করে দুটো ছেলেকে তো এতদিন ধরে মানুষ করেছি, এবার তুমি এসেছো, সংসারের সব দায়িত্ব তোমার। নতুন বউ বলে পায়ের ওপর পা দিয়ে বসে থাকলে তো চলবে না। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি মন দিয়ে ঘরের সমস্ত কাজ সামলে নেব। প্রথম প্রথম বুঝে উঠতে একটু সময় লাগবে। এই যাই, আমি এবার পুকুর পাড় থেকে জল নিয়ে আসি। মা, তুমি আমায় ডেকে পাঠিয়েছিলে, কিছু দরকার ছিল বুঝি? হ্যাঁ রে জয়, দরকার আছে বলেই তো সকাল সকাল তোকে ডেকে পাঠালাম। বলি বড় ছেলে বিজয় চিঠি পাঠিয়েছে, পরশুদিন আসছে, বিদেশে থাকে বলে কথা। কতদিন দেখিনি বড় ছেলেটাকে, মাসকা বাড়ি যা টাকা দেয় তাই আমাদের কাছে অনেক। আর তুইও তো অনেক করিস, সে যাই হোক, বড় ছেলের জন্য কিন্তু ভালো ভালো বাজার আনতে হবে সেদিন। ও মা, তাই নাকি? দাদা আসবে বুঝি? বাহ, এ তো খুব আনন্দের কথা। যা যা বাজার আনতে হবে বলে দিও। আমি কেন বলবো বাজার থেকে কি আনতে হবে? বলি রত্নাই সব বলবে। বিয়ে করে বউ এনেছিস, কেমন বউ এনেছিস একটু দেখে নেব না? যা বাজার আনতে হবে সব রত্নাকে জিজ্ঞেস করে নিবি। ঠিক আছে মা, তাই হবে, রত্নাকেই জিজ্ঞেস করে নেব বাজার থেকে কি কি আনতে হবে। তবে হ্যাঁ, বিয়ে করে তো ভুলেই গেছিস, পরশুদিন বিজয়ের জন্মদিন। বলি বাজারে যেন কোনো ত্রুটি না থাকে, সে কথা রত্নাকে আগেই জানিয়ে দিবি। মা, পরশুদিন তো রত্নারও জন্মদিন, তোমাকে বলবো বলবো করে বলাই হয়নি। বউ মানুষের আবার জন্মদিন কি? ওসব বাপের বাড়িতে যা করেছে করেছে, এখানে আর ওসব হবে না। হ্যাঁ গো, তোমাকে একটা কথা বলার ছিল। পরশুদিন তো আমার জন্মদিন, তাই বাবা বলছিল পরশুদিন একবার ও বাড়ি যেতে, বেশিক্ষণ থাকবো না, যাবো আর চলে আসবো। তা বলি তোমাদের কোনো আপত্তি নেই তো? বলছিলাম রত্না, মা আজ সকালেই জানিয়েছে আমার দাদা বিদেশ থেকে আসছে পরশুদিন কিন্তু বড়দারও জন্মদিন। ও মা, তাই নাকি? পরশুদিন বুঝি তোমার দাদারও জন্মদিন? আচ্ছা, তাহলে তো ঘরে ভালো ভালো সব বাজার আনতে হবে। হ্যাঁ, সে তো আনতেই হবে। তুমি এক কাজ করো, আমি এখানে খেয়ে নি, তুমি বরং মায়ের সাথে একটু আলোচনা করে নাও এ বিষয়ে। না 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 না, তুমিও সব বাপের বাড়ি যাব বলে কি করে হবে? পরশুদিন আমার বড় ছেলে আসবে, তাও আবার তার জন্মদিন বলে কথা। তুমি চলে গেলে রান্না বান্না কে করে দেবে শুনি? আসলে মা, আমার তো মা নেই, ছোট থেকে বাবাই মানুষ করেছে। প্রতিবার এই জন্মদিনের দিনটা খুব ভালো করে আনন্দে কাটাতাম, তাই বলছিলাম যে সকাল সকাল যদি রান্নাটা করে দিয়ে চলে যাই, কোনো অসুবিধা হবে? শোনো বৌমা, একটা কথা তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তুমি এখন এই বাড়ির বউ। এই বাড়ির রীতি নীতি আদব কায়দা সব কিন্তু তোমাকে মেনে নিতে হবে। বউ মানুষের অত জন্মদিন সকাল্লাদ এসব মানায় না, ওসব তোমাকে বাপের বাড়ি টাপের বাড়ি যেতে দেওয়া হবে না, পরিষ্কার বলে দিলাম। আচ্ছা মা, ঠিক আছে, যাব না। আমায় কি কি কাজটা করতে হবে একটু বলে দিলেই হবে। না 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 না, আমি কিন্তু ওসব ব্যাপারে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমার বড় ছেলে তো তোমারও ভাসুর হচ্ছে, নিজের আত্মীয় স্বজনের প্রতি কেমন কর্তব্য পালন করো আমাকে তো সেটা দেখতেই হবে, তাই না? তুমি আমার মাকে ভুল বুঝছো, আমার মা কিন্তু ওরকম নয়। তাছাড়া মা যেটা বলেছে সেটা ভুল তো কিছু বলেনি।
হ্যাঁ হ্যাঁ, সেই বউ মানুষ তো, তাই শখ আহ্লাদ বলে আমাদের কিছু থাকতে পারে না। বিয়ে হয়ে তো চলে এসেছি, তাই তোমাদের কথাই এখন শেষ কথা। যা ভালো বুঝবে করো। দেখো রত্না, এই বাড়িতে এসেছো, এই বাড়ির নিয়ম কানুন তো তোমাকে মানতেই হবে। নিজেরও তো আবদার ফলাবো বললে তো চলবে না, তাই না? এখন আমরা যা বলবো তাই শুনতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমার মাকে বলেই দিয়েছি বাপের বাড়ি যাব না। ঠিক আছে, তোমরা যা বলবে এখন তো সেটাই শুনতে হবে। আর কি করব, একটু নয় মন খারাপ হবে, সে আমি মানিয়ে নেব না হয়। আচ্ছা শোনো, যেটা বলছি মন দিয়ে শোনো। আমার দাদা কিন্তু খেতে বড্ড ভালোবাসে। সেদিন রান্না বান্না যেন খুব ভালো করে মন দিয়ে করা হয়, আর কোনো রান্না যেন খেতে খারাপ না হয়। আর কি কি বাজার করতে হবে তা আমাকে বলে দিও। হ্যাঁ গো হ্যাঁ, মন দিয়েই রান্না করব। আমি তো বলছি রান্নার কোনো ত্রুটি আমি হতে দেব না। আর কি কি বাজার করবে সেটা আমি আজ রাতেই লিখে রেখে দেব। কাল সকাল সকাল গিয়ে বাজারগুলো নিয়ে আনলেই হবে। ঠিক আছে, কাল সকালে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, অনেক কাজ আছে, মনে থাকে যেন। ও মা, তুমি এখন বসে বসে পাখার বাতাস খাচ্ছ? বলি বাজার করতে যাবে কখন? বেলা হয়ে গেল যে। আমি কিন্তু তাড়াতাড়ি রান্না বান্না চাপিয়ে দেব, এখনই বলে দিলাম। যা গরম পড়েছে, একটু পাখার বাতাস খেয়ে নি। বাইরে যা রোদ, এখনই তো অর্ধেক সেদ্ধ হয়ে যাব। যাচ্ছি, তোমার বাজার আমি এখনই এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আর আমি ফর্দতে সব লিখে দিয়েছি, বাজার থেকে কি কি আনতে হবে সব কিন্তু মনে করে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গিন্নি, আমি যাচ্ছি এখনই। ঠিক আছে, আমি এখন ততক্ষণে ঘরের অন্য কাজগুলো সেরে নিই। এই নাও গিন্নি, তুমি যা যা বাজার থেকে আনতে বলেছিলে সব নিয়ে এসছি। হ্যাঁ গো, বলি খাসির মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ সব কিছু মনে করে নিয়ে এসেছো তো? আর কলা পাতা একটু এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, কলা পাতায় ইলিশ পাতুরি করবে বলে কথা, সেটা আবার ভুলে যাই। রত্না খুব মন দিয়ে ভালো করে রান্না বান্না করতে থাকে। কি বৌমা, বলি তোমার রান্না আর কত দূর? সব রান্না ঠিকঠাক মতো করেছো তো? বলি খেতে সব ভালো হবে তো? আজ কিন্তু খোকার জন্মদিন বলে কথা। হ্যাঁ মা, কলা পাতায় ইলিশ পাতুরি, খাসির মাংস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিংড়ি মালাইকারি সব রান্না হয়ে গেছে। ঠিক আছে, সব রান্না বান্না আর ঘরের কাজ যখন করেই ফেলেছো, তো আমার ঘরে একবার এসো, তোমার সাথে কিছু দরকারি কথা আছে। এই শাড়িটা তোমাকে দিলাম, এটা খুব দামি শাড়ি। খোকা আমার বিদেশ থেকে আসছে, ওর সামনে এত সাধারণ শাড়ি পরে থেকো না। তোমার নতুন বিয়ে হয়েছে, এই শাড়িটা পরে ঘরে এসো। কিন্তু মা, এটা তো খুব দামি শাড়ি। তাছাড়া এত দামি শাড়ি আমার জন্য কেন কিনতে গেলেন মা? সেসব কথা তোমাকে জানতে হবে না, এখন যেটা বললাম সেটা করো। সব রান্না হয়ে গেলে আমি খোকাকে খেতে দিয়ে দেবো। ব্যাস, তুমি এই নতুন শাড়িটা শুধু পরে এসো। সত্যি বলছি মা, বিদেশে যতই ভালো ভালো খাবার খাই না কেন, ঘরে ফিরে এসে ঘরের তৈরি রান্নার গন্ধই যেন আলাদা।
গন্ধতেই যেন পেটটা ভরে যাচ্ছে। সে তো জানি বাছা, বিদেশে তোকে কি আর কেউ এত ভালো ভালো খাবার রান্না করে দিত? ছেলে আমার বাজার করে এনেছে, তারপর এত সব রান্নার আয়োজন। সেসব তো হলো, তা আর একটা থালা সাজিয়ে গুছিয়ে কার জন্য রেখেছো? বলি ভাই তো দোকান গেছে, তাহলে আবার কার আসার কথা আছে শুনি? রত্না, বলি ও রত্না, কোথায় গেলে? এদিকে একবার এসো তো। এই তো এসে গেছো, এবার ওইখানে গিয়ে চুপটি করে বসো। আমি বসবো? মানে মানে না, মানে থাক না, আমি তো কিছুই বুঝতে পারছি না মা। বলছি এত সাজিয়ে গুছিয়ে এত খাবার, এইসব আমার জন্য? কিন্তু কেন মা? দুই ছেলে যদি আমার আপন হয়, তবে বৌমা কেন আপন হবে না শুনি? মা, আজ যে তোমারও জন্মদিন, আমি কি ভুলে গেছি? তাই তো নতুন শাড়ি কিনে এনে রেখেছিলাম খোকাকে দিয়ে। এবার নাও, ভালো করে খেয়ে নাও দেখি। এসব কি বলছেন মা? আমি মনে মনে কত কষ্ট পাচ্ছিলাম বাপের বাড়ি যাওয়া হবে না বলে, আর আপনি আমার জন্য এত কিছু আয়োজন করে রেখেছিলেন। কেন করব না বলতে পারো? তুমিও তো সংসারের সমস্ত কাজ করে দিয়েছো। আমার বড় খোকা আসবে বলে ভালো ভালো বাজার লিখে সমস্ত কিছু একা হাতে রান্না করেছো। ছেলের যদি জন্মদিন পালন হয় তবে বৌমার কেন হবে না? আর আমি তো জানি তুমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসো। আর কথা না বাড়িয়ে এবার তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও। ছোট খোকা এলে আমি ভাত বেড়ে খেতে দিয়ে দেবো। আর বৌমা, জামা কাপড় গুছিয়ে নাও, ছোট খোকা তোমাকে বাপের বাড়ি পৌঁছে দেবে। সত্যি আমি যে আজকে বাপের বাড়িও যেতে পারবো ভাবতেই পারিনি। যাও বৌমা, কদিন বাপের বাড়ি থেকে ঘুরে এসো। ছোট খোকা তোমাকে পৌঁছে দিয়ে আসবে। তোমার বাবাও তো বসে আছে তোমার জন্মদিনে তোমাকে আদর যত্ন করে খাওয়াবে বলে। সত্যি মা, আমার স্বামী ঠিকই বলেছিল, তুমি সত্যি খুব ভালো মনের মানুষ। আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। যাই হোক, বাপের বাড়ি গিয়েও আমি কলা পাতা ইলিশ পাতুরি খাবো, ওটা যে আমার বড্ড প্রিয়। এই যে বলি, জামাই আদরও কমতি থাকলে চলবে না। ইলিশ পাতুরি কিন্তু আমিও খাবো। চলো চলো, তোমাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসি। এই তো মালিনী এইখানে। উফ, সকাল সকাল দেখো দেখিনি বইয়ের কীর্তি। বলি এত কাজ করতে কে বলেছে? ও মা, তুমি বুঝি ঘুম থেকে উঠে পড়েছো? এ কি মালিনী, তুমি এখানে ধবলিকে ঘাস খাওয়াচ্ছ? তুমি শহরের মেয়ে, অনেক দূর পড়াশোনা করেছো। তাছাড়া তুমি এসেছো এই গ্রামে নতুন বউ হয়ে। এখনই এই সমস্ত কাজ করলে পাঁচটা লোকে বলবে কি? আমাদের গ্রামে কে কি করছে না করছে সেটা নিয়ে ভালোই কথা হয়। কে কি বলছে তাতে আমার কি? আমার সংসারের কাজ আমি করব। তাছাড়া ধবলি তো আমাদের নিজেদের পোষা গরু, তার জন্য একটু ঘাস মাঠ থেকে কেটে নিয়ে এসে খাওয়াচ্ছি। এ আর দোষের কি? না না মালিনী, ধবলিকে আমি মাঠে নিয়ে যাচ্ছি। তুমি বরং মায়ের হাতে হাতে একটু কাজ করে দিও, আর পারলে পুকুর থেকে একটু জল নিয়ে এসো। এত বড় একটা গ্রাম দেখছি, কিন্তু গ্রামে কোনো বিদ্যালয় দেখছি না। এখানকার ছেলেমেয়েরা কি তবে বাইরে পড়তে যায়? কি গো আমাদের নতুন বউ, বলি এই গ্রাম কেমন লাগছে? সকাল সকাল বুঝি পুকুর থেকে জল আনতে গেছিলে? তা বলি আমাদের এই গ্রাম তোমাদের শহরের মতো অত নামি দামি নয়, তবে ভালো লাগছে তো? হ্যাঁ, গ্রামের এই পরিবেশ দিব্যি ভালো লাগছে। তবে তোমাকে একটা কথা বলি চাপা দিদি, এই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য কোথাও কোনো বিদ্যালয় দেখতে পাচ্ছি
পারছি না, গ্রামের বাচ্চারা পড়াশোনা করে কোথায়? বিদ্যালয়? হে হে, হাসালে গো মালিনী বোন। এ গ্রামে কোনো বিদ্যালয় নেই। এ গ্রামের মানুষ চাষবাসের ওপরে নির্ভরশীল। তাছাড়া অতদূর পড়াশোনা করে কি হবে? সেই তো সবাইকে চাষবাস করেই খেতে হবে। তাই গ্রামের ছোট ছোট বাচ্চারা ছোট থেকেই কিছু না কিছু কাজ করে পয়সা রোজগার করে। বলো কি চাপা দিদি, গ্রামের ওই ছোট ছোট ছেলেমেয়েরা এইটুকু বয়স থেকে কাজ করে খায়? বলি তোমার ছেলে ফটিকও কি তাই করে নাকি? সত্যি বলতে নতুন বউ, এই গ্রামে বিদ্যালয় ছিল না ঠিকই, তবে ভবানীচরণ মাস্টারমশাই নামে একজন ছিলেন যিনি বাচ্চাদের পড়াতেন। তার কাছে আমার ছেলে ফটিক তৃতীয় শ্রেণী অবধি পড়েছিল, কিন্তু হঠাৎ একদিন অজানা জ্বরে মাস্টারমশাই মারা যান। তারপর গ্রামের বাচ্চাদেরও পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমি এই গ্রামে তেমন কাউকে চিনি না, তবে তোমার ছেলে ফটিক যদি পড়তে চায় তবে আজ সন্ধ্যে থেকে ওকে আমি পড়াবো। বৌমা, শুনলাম চাপার বর যে চিঠিটা চাপার জন্য পাঠিয়েছিল সেই চিঠিটা নাকি তুমি পড়ে দিয়ে এসেছো। সেই নিয়ে গ্রামের লোক সবাই কথা বলছে। এতে তো কোনো ভুল নেই মা, চাপা দিদি লেখাপড়া জানে না, তাই আমি চিঠিটা পড়ে দিয়েছি। তাছাড়া চিঠিতে তেমন কিছু ছিল না। চাপা দিদির বরের আসতে দেরি হবে, আর এ মাসের টাকা তেমন করে পাঠাতে পারবে না, সেটুকুই লেখা ছিল। সে যাই হোক বৌমা, কারোর গোপন চিঠি না পড়াই ভালো। তুমি পড়েছো সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু সেটা নিয়ে যে পাঁচজন পাঁচ কথা বলছে। কে কি বলছে সে নিয়ে আমার কিছু যায় আসে না মা। তাছাড়া ওই চিঠি আমি পড়তাম না যদি চাপা দিদি বা ফটিক সেই চিঠিটা পড়তে পারতো। যাই হোক বৌমা, তুমি যেটা ভালো বুঝেছো করেছো। তাছাড়া তুমি অনেক দূর পড়াশোনা করেছো, হয়তো তুমি ঠিকই বুঝেছো। এক কাজ করো, রান্না বান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো। সবার জন্য ফুলকপি আলু দিয়ে একটু মাছের ঝোল বানিয়ে দাও। মালিনী, শুনলাম নাকি আজ সন্ধেবেলা থেকে তুমি চাপা দিদির ছেলে ফটিককে নাকি পড়াবে? সে কি বৌমা, তুমি লেখাপড়া করাবে? এর আগে ভবানীচরণ মাস্টারমশাইও গ্রামের বাচ্চাদের পড়াতো। কে জানে বেশি পড়াশোনা করাতো বলেই মাস্টারমশাই মরে গেল কিনা। এসব আপনি কি বলছেন মা? ওনার হয়তো এমন কোনো রোগ হয়েছিল যেটা ধরা পড়েনি। এর সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নেই। তবে যাই করো মালিনী, আমি আর মা দুজনেই সব সময় তোমার পাশে আছি। চলো এবার তাড়াতাড়ি সবাই খাবারটা খেয়ে ফেলি। বাবরের ছেলের নাম হুমায়ুন, হুমায়ুনের ছেলের নাম কি যেন ছিল, যা ভুলে গেছি। শোন ফটিক, তোকে একটা ছড়া শেখাই। এই ছড়াটা শিখলে তুই আর কোনো দিন ভুলবি না মোগল সাম্রাজ্যের রাজাদের নাম আর কে কার ছেলে। শোন তালে। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। এটা আবার কেমন ছড়া নতুন কাকিমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবার মানে হলো বাবর, মোগল সম্রাট বাবর। হইল মানে হলো হুমায়ুন। আবার মানে আকবর। জ্বর মানে জাহাঙ্গীর। সারিল মানে শাহজাহান। আর ঔষধে মানে ঔরঙ্গজেব। কিরে, এবার আর ভুল হবে? বাহ, তুমি কত সহজ করে বলে দিলে নতুন কাকিমা। আমার তো একবারই এবার মুখস্থ হয়ে যাবে। সত্যি আমার তো এবার বই পড়ার আগ্রহটা বেড়েই চলেছে। আমি রোজ তোমার কাছে বই পড়তে আসবো, কেমন?
কিছু মনে করো না কাকিমা, আমি ফটিককে আর মালিনীর কাছে পড়াতে পাঠাবো না। পড়ার প্রতি ওর এতটাই নেশা বেড়ে যাচ্ছে যে কারখানার কাজে আর যেতে চাইছে না। বলি কারখানার কাজ না করলে পয়সা আসবে কি করে? সে কি চাপা, ফটিক তো শুনলাম ভালোই পড়াশোনা করছে, আর ফটিকের পড়ায় বেশ ভালো আগ্রহ আছে। তুই অতটুকু একটা ছেলেকে কারখানার কাজে না পাঠিয়ে একটু পড়ালেখাটা ভালো করে শেখালেই তো পারিস। না না কাকিমা, ওসব চিন্তা ভাবনা নিয়ে তুমি থাকতে পারো, আমি নই। আর না, অনেক হয়েছে, আমি আর ফটিককে পাঠাবো না, পরিষ্কার বলে দিলাম। কাল থেকেও কারখানার কাজ করবে আর কাজ করে পয়সা নিয়ে আসবে। ঠিক আছে চাপা, যেটা ভালো বুঝবি সেটাই করিস। ফটিক তো তোরই ছেলে। হ্যাঁ কাকিমা, আমার ছেলে, তাই ওর ভালো আর মন্দটাও আমি সবচেয়ে ভালো বুঝবো। চললাম। ফটিক, ফটিক রে, কথা বলছিস না কেন ফটিক? কি হয়েছে বাবা তোর? মনে হয় ওই পড়াশোনার জন্যই আমার ছেলেটাও এবার মরতে বসেছে। না না, এক্ষুনি আমি মালিনীর কাছে যাব। ফটিক যে আর পড়াশোনা করবে না সেটা আমি খুব ভালো করেই জানতাম। ওর বাবা তেমন কিছু রোজগার করে না, তাছাড়া ফটিক ওইটুকু ছেলে হয়েও কারখানার কাজ করে সংসার সামলায়, সুতরাং ওর আর আশা হবে না। কিন্তু ওইটুকু বাচ্চাকে দিয়ে কাজ করানো ঠিক নয়। তাছাড়া পড়াশোনা শুধু একটা মানুষ নয়, একটা গোটা পরিবারকে শিক্ষিত করে। লেখাপড়া শিখলে অনেক উপকার আছে, অনেক ধরনের জ্ঞান পায় মানুষ। এই গ্রামে তোমার এই কথা, লেখাপড়ার কথার সত্যিই কোনো দাম নেই গিন্নি। নতুন বউ, ও নতুন বউ, বলি ঘরে আছো নাকি? আমার ছেলের বড় বিপদ হয়েছে, একবার বাইরে এসো দেখি নতুন বউ। হ্যাঁ গো, চাপা দিদির গলা মনে হচ্ছে, কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে চাপা দিদি আমাকে ডাকছে কেন? যাই দেখি। কি গো চাপা দিদি, এই এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ আমাকে এত ডাকাডাকি করছো কেন? তোমাকে ডাকবো না তো আর কাকে ডাকবো? বলি আমার ছেলেটা কোনো সাড়া শব্দ দিচ্ছে না, কেমন নিস্তেজ হয়ে গেছে। কারখানার কাজ করে সন্ধেবেলায় ফিরেছে, তারপরে আর কোনো সাড়া শব্দ দিচ্ছে না। তোমার জন্যই সব হয়েছে। সে কি, ফটিকের শরীর খারাপ? সবই বুঝছি, কিন্তু এতে আমার কি দোষ সেটা তো বুঝলাম না। দোষ? বেশি পড়াশোনা শেখানোর জন্যই তো ফটিকের শরীরটা খারাপ করলো। চলো, খুব তো লেখাপড়ার বড়াই করো তাই না? চলো দেখি আজ তোমার শিক্ষা আমার ছেলেকে কি করে বাঁচায়। তুমি আমার সঙ্গে এখনই আমার ঘরে চলো। এই নাও চাপা দিদি, এই নুন চিনির জলটা ফটিককে এক্ষুনি খাইয়ে দাও, আর আমি ততক্ষণে একটা গরুর গাড়ি ডেকে আনছি ডাক্তারখানায় নিয়ে যাবার জন্য। সময় মতো যদি নুন চিনির শরবতটা না খাওয়ানো যেত তাহলে ফটিকের এতক্ষণে হয়তো একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আপনার ছেলের বয়স অনেক কম, এই অল্প বয়সে কারখানায় কাজ করা মোটেও ঠিক নয়। অতিরিক্ত পরিশ্রমের ফলে ওর শরীর থেকে ঘাম বেরিয়ে সোডিয়াম আর পটাশিয়াম কমে গেছে। নুন চিনির জল দেওয়ার জন্য এখন অনেকটাই স্বাভাবিক। তার মানে আমাদের মালিনীর সত্যি সত্যি জ্ঞান আছে, সত্যি তাহলে পড়াশোনার দাম আছে।
আমাকে তুমি ক্ষমা করে দিও বোন। আমি সত্যি কথা বলতে নিজে অত লেখাপড়া কোনো দিনই করিনি, তাই লেখাপড়ার ভালো মন্দ কিছুই বুঝি না। ডাক্তারবাবু বললেন সময় মতো যদি তুমি নুন চিনির শরবত না খাওয়াতে তাহলে একটা বড় বিপদ হতে পারত। মা মা, আমি এখন অনেক সুস্থ। এই দেখো, আমার হাত পা সব কিছু ঠিকঠাক চালাতে পারছি, অনেকটা ভালো লাগছে। আমার একটা অনুরোধ আছে কাকিমা, মালিনী বোন, যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে আমাদের সবার উদ্যোগ নিয়ে গ্রামে একটা বিদ্যালয় খোলা হোক। এর থেকে আনন্দের আর কি হতে পারে? আমাদের গ্রামের ছেলেমেয়েরাও পড়াশোনা করবে, অনেক শিক্ষিত হবে, বাইরে বাইরে চাকরি করতে যাবে, সবাই এই গ্রামেরও প্রশংসা করবে। আমি আজই আমার ছেলেকে বলে গ্রামে একটা বিদ্যালয় খোলার ব্যবস্থা করব। সত্যি মালিনী বোন, শিক্ষা যে মানুষকে অনেক রকম জ্ঞান দেয় সেটা তুমি প্রমাণ করে দিয়েছো। তোমার জয় হোক নতুন বউ, তোমার জয় হোক।